আসসালামু আলাইকুম। আমাদের বিল্ডিং এস্টিমেট যে সফটওয়্যারটা আমাদের ছিল, ফুল বিল্ডিং এস্টিমেট সফটওয়্যার, এটার ধারাবাহিক যে রিভিউ, সেই রিভিউটা আমি শুরু করে দিচ্ছি। প্রথমত এখানে সিকিউরিটি ওয়ার্নিং সাম অ্যাক্টিভ হ্যাজ, এটা অপশনটাকে ইনেবল করে নিতে হবে আর কি, হ্যাঁ, মানে মাইক্রোটাকে ওকে দিয়ে দিলাম। ওকে দিলে ফাইলটা এরকমভাবে আমাদের শো হয়ে থাকবে। এখন আমরা এখানে কোন এস্টিমেটটা করব সেটা আমরা এখান থেকে আমরা করতে পারি আর কি, হ্যাঁ। তো এটার নামকরণ করা হয়েছে সফটওয়্যার নেম বিল্ডিং এস্টিমেট সফটওয়্যার V1.5। তো আমরা প্রথমত ইঞ্চি ফিট, এরপর একটা ক্লিক করলাম এবং আবার একটা ক্লিক করলাম। দেন এখানে ক্লিক করলে নিচে যে দেখেন আমি কার্সর রাখছি, এখানে ইঞ্চি ফিটের শিট বের হবে। তো এই শিটে সর্বপ্রথম আমরা প্রিকাস্ট ফাইলের এস্টিমেটটা আজকে আমরা দেখবো আর কি, কীভাবে আমরা ডাটা ইনপুট দিয়ে আমরা দ্রুত এস্টিমেট করতে পারি। তো আমি এরপর একটা ক্লিক করলাম, করার পরে ফাইলটা যে জায়গায় শো হলো এটা অন করলাম। এখন আমার এখানে যতগুলো ঘরের ডাটা আছে আমি এই সবগুলোকে রিমুভ করে দিচ্ছি। অর্থাৎ আমার শুধুমাত্র ডাটা ইনপুট দিতে হবে আমার কালার ঘরগুলো, শুধু কালার ঘরগুলো। আমি P1-এ এস্টিমেটটা আমি এখানে করব। তাহলে আমি আমার যে ড্রয়িং আছে আগে থেকে, ড্রয়িংয়ে আমি প্রিকাস্ট ফাইলের যে ডাটা, এই ডাটা আমি আগে থেকে নিয়ে রাখছি। প্রিকাস্ট ফাইল এটা আমার এখানে পুরো অনেকগুলো ফাইল আছে। আমি ধরলাম এখানে প্রায় আমার 200-র মতো ফাইল হবে, আমি এখানে 200 দিলাম, নোট 200। প্রিকাস্ট ফাইলের সাইজ আমার এখানে বলা হচ্ছে প্রিকাস্ট ফাইলের সাইজ, আমি সাইজটা বসাবো কত প্রিকাস্ট ফাইলের সাইজ আমার এখানে বলে দেওয়া আছে প্রিকাস্ট ফাইল 12x12। তাহলে এটা আমি 12 ইঞ্চি বাই 12 ইঞ্চি বসে দিলাম। এরপরে বলা আছে টাই রড টু টাই রডের লেন্থ, অর্থাৎ টাই রড থেকে টাই রডের লেন্থটা কত হবে। তার মানে বলা হচ্ছে আমাদের এই যে পুরোটা আমাদের এরকম আমাদের স্পাইরাল পুরোটাই থাকে আর কি, হ্যাঁ। তো এখানে আমাদের অর্থাৎ আমাদের এই যে আমরা যে দেখতে পাচ্ছি একটা থেকে আরেকটা যে টাই রড, এই টাই রডটা কোন লেন্থ পর্যন্ত আছে এখানে আমাদের টোটাল, এখানে আমাদের আছে 45 ফিট। 45 ফিট আমাদের এই টোটাল হাইট, 45 ফিট পর্যন্ত আমাদের এই টাই রডটা এখানে দেখানো আছে। অনেক সময় এখানে কাট অফ লেভেলটা ভেঙে ফেল দেওয়া হয়, কিন্তু এখানে যেহেতু প্রেশার দিয়ে ঢুকানো হয় এই জন্য এটা যেহেতু আগে তৈরি করা হয় এই জন্য এটা এখানে দিতে হয় আর কি, হ্যাঁ। তো আমাদের টোটাল 45 ফিট এই পাইলের আমাদের এই হাইট, এটা 45 ফিট এবং এটাও 45 ফিট। তার মানে টাই টু টাই রডের হাইটও 45 ফিট এবং টপ টু বটমের হাইটও 45 ফিট। এখন আপনাদের ড্রয়িংয়ে যদি কোনো ব্যতিক্রম কোনো কিছু দেওয়া থাকে সেটা দেখে আপনারা ইনপুট দিতে পারেন এই জায়গাটা। এরপর বলা আছে রেইনফোর্সমেন্ট অফ প্রিকাস্ট ফাইল লার্জ ডায়া স্মল ডায়া। তার মানে এখানে বলা হচ্ছে যে আমাদের এই যে পাইলটা আছে, একটা পাইলের ভিতরে ভিন্ন ভিন্ন রকমের অনেক সময় রড থাকে। এখানে শুধু দেওয়া আছে 4টা 20 মিলি রড, আর কোনো রড নাই আমাদের, শুধু 4টা 20 মিলি রড। এই যে লেখা আছে 4টা 20 মিলি রড। তাহলে এখানে আমি দিব কি, প্রথমত ডায়া 20। আমি কিন্তু কোনো প্রকার ইঞ্চি ফিট বা এগুলো কোনো কিছুই বসাচ্ছি না, শুধু আমি এখানে দেখেন শুধু এখানে 4 বসে দিলাম, নোস অটোমেটিক উঠে যাবে। এরপরে ল্যাপিং, আমাদের ল্যাপিং আসলে দরকার আছে কি না। হ্যাঁ, আমাদের একটা রড 39 ফিট 6 ইঞ্চি, কিন্তু আমাদের 45 ফিট এখানে হাইট আছে, তার মানে আমাদের ল্যাপিং লাগবে। আমরা ধরে নিচ্ছি এখন ল্যাপিং কতটুকু দেবো, শুধু একটা ল্যাপিং। তাহলে আমাদের যেহেতু রড মানে আমাদের 45 ফিট রড, এত বড় লম্বা রড নাই, তাহলে এখানে আমরা ধরে নিলাম যে ল্যাপিং আমরা 2 ফিট ধরে নিলাম। এখন কতটুকু ল্যাপিং আমাদের হবে এই জিনিসটাও ড্রয়িংয়ে বলে দেওয়া থাকবে এই জায়গায়, এখানে বা এই জেনারেল নোটে কোথাও না কোথাও এখানে বলে দেওয়া থাকবে। এরপরে এখানে বলে দেওয়া আছে যে ইফ দ্য পাইল রড আর্ট অফ আর ডিফারেন্ট, এই জিনিসটা মানেটা কি, যে পাইলের আমরা যখন সেকশন দেখি এখানে জেড সেকশন, এখানে ওয়াই সেকশন, উপরে এখানে একটা সেকশন, এই যে 3টা বা 2টা সেকশন হয়, এই সেকশনে কিন্তু রডের ভিন্নতাও দেখা যায়। তখন যদি এরকম কোনো ভিন্নতা থেকে থাকে তাহলে এইটাকে আমরা আলাদা করে ক্যালকুলেশনে আলাদা করে দিতে পারি। এরপরে এক্সট্রা রডও আমাদের অনেক সময় ব্যবহার করতে হয়। এই যে এখানে আলাদা করে অনেক সময় বলে দেওয়া থাকে যে এক্সট্রা রড আপনি এই কয়টা ব্যবহার করেন এখানে। যদি এইরকমভাবে কোনো কিছু গাইডলাইন বলে দেওয়া থাকে তাহলে সেটা কী করতে পারি, ধরলাম যে 12 মিলি রড, নিচে আমরা যখন এটা শু করি এখানে 12 মিলি রড থাকে, 12 মিলি রড 5টা আমাদের রড ধরেন 5 ফিট করে, এরকম অনেক সময় দেওয়া থাকে, বা 4টা আমাদের এই 5 ফিট করে আলাদা করে দেওয়া থাকতে পারে। তাহলে এখানে বসে দেবো। এরপরে পাইল শুর সাইজটা কত, এটা আমরা এখানে 200টা এখানে আমরা করতেছি, আমরা 200 দিয়ে দিচ্ছি, এখানে 200 এখানে দিচ্ছি। এবং সুর এইচ আর বি, মানে সুর যে সাইজটার এইচ আর বিটা কতটুকু হবে এটা আমাদের নিতে হবে। এই যে এই জায়গায় আমরা পাবো এইচ এবং বিটা কত, এটা তো হাইট, বিটা হলো এটা। তাহলে এটা আমরা এখানে বসে দিই। তাহলে হাইট এখানে আমাদের কতটুকু আছে, হাইট আমাদের আছে এটা 12 ইঞ্চের মতো, এখানে বিটা আছে আমাদের এখানে 2 ইঞ্চি আর উপরে 7 ইঞ্চি আর কি, হ্যাঁ। তাহলে 7 আর 2 আমাদের হচ্ছে 9, আমরা অ্যাভারেজ করে 4.5 ধরে নিলাম।
এখন থিকনেস এই প্লেটটা কত গেজের হবে এটা এখানেও বলে দেওয়া থাকে আর কি, হ্যাঁ এই যে 18 গেজ বলে দেওয়া আছে, আমি এখানে 18 ধরলাম আর কি। এটা থিকনেস মানে কতটুকু থিকনেস হবে এটা আর কি। এরপরে টাই রড, মানে টাই রডটা কত মিলি রডের টাই রড এটা, অর্থাৎ আমাদের এই যে টাই রডটা এখানে যেটা হবে এটা 10 মিলি রড, 4 ইঞ্চি পরপর বলে দেওয়া আছে, তাহলে 10 মিলি রড। তো এই জিনিসটা অনেক সময় দুটা স্পেসিংয়ে ভাগ করে দেওয়া থাকে, মানে এখানে আমাদের সেকশন জেড এবং সেকশন ওয়াই দুটো কিন্তু আলাদা আলাদা। আমরা এটা 4 এটা 6 এইভাবেই বসে দেবো আমরা, এটাতে আমরা দেবো 4 এটা দেবো 6। এবং ক্লিয়ার কভারটা কত, মাটির নিচে এখানে 3 ইঞ্চি ক্লিয়ার কভার। হুকটা কত, হুকটা আমরা এটা ধরে নিব আমাদের এখানে 2.5 ইঞ্চি আমরা হুক ধরে নিলাম, মানে আমাদের হুক হলো 135 ডিগ্রি অ্যাঙ্গেল হবে, 75 বা 6 dB এর কম হতে পারবে না এটা। এরপরে বলে দেওয়া আছে এরিয়া অফ বেড প্রিপারেশন, মানে আমরা যখন প্রিকাস্ট পাইলটা করি তার জন্য একটা বেড তৈরি করতে হয়। সেই বেড আমাদের মানে কতটুকু অংশ মানে আমরা করব, এই 200 ফিট পাইলের জন্য কতখানি জায়গা আমাদের লাগবে এতটুকু। আমি ধরলাম 1 ফিট, একটা আমি ধরলাম একটাই বেড করব, এবং একটা এরিয়া আমরা নিব, যে আমরা ধরে নিলাম যে একদিকে 40 আমাদের এটা লেন্থ কত 45 ফিট তো একদিকে হবে, আর একদিকে আমি 40 ফিট বাই 45 ফিট আমি ধরে নিলাম, এই অংশটুকু আমি বেড করব। এখন আমি যদি এখানে ভিন্ন রকম যদি এখানে ডায়ার থাকতো, তাহলেও বেড আমি ওইভাবে আমি হিসাব করতাম, কারণ এই একটা বেড আমি যখন করবো একটা এরিয়াতে আমার পুরোটাই কভার হয়ে যাবে আর কি এই জিনিসটা। তো এখান থেকে আমি জাস্ট ড্রয়িং থেকে এটুকু ইনপুট দিলাম, আর কোনো কিছু ইনপুট দেওয়ার দরকার নেই। আমি চাচ্ছি এই একটা P1-এরই হিসাব করবো, আর বাদ বাকি কোনো কিছু হিসাব করবো না। P2 P3 আমার তো আর ড্রয়িংয়ে নাই, মানে ড্রয়িংয়ে নাই আমি কীভাবে বুঝলাম, কারণ আমার এখানে ড্রয়িংয়ে 12 বাই 12 একটা পাইলি আছে, একটা প্রিকাশ পাইলি, মানে একটা রকমের সেকশনই আছে এখানে। যদি ভিন্ন ভিন্ন রকমের সেকশন থাকতো তাহলে এইগুলো আমরা বসাইতাম। এখন এই জায়গায় আমি অনলি ক্যালকুলেশন দিচ্ছি, তার মানে আমি একটা পাইলের হিসাব করব, আর কোনো কিছু হিসাব করবো না, শুধু একটা ঘরে দেখাচ্ছে আমাদের। এরপরে আমি এখানে সাইটে যাব, যদি আমাদের এই যে অনেক সময় এরকম হ্যাশিং বা এরকম কোনো কিছু লেখা আমাদের থাকে আর কি অনেক সময়, হ্যাঁ সেক্ষেত্রে আমরা এটাকে কি করতে পারি, এটাকে আমরা একটু ধরে বড় করে দিতে পারি, আমাদের সেই অপশন বা সেই সুযোগটা এখানে আছে। তো এটা আমাদের কতটুকু হবে এটা আমরা হয়ে যাবে আর কি, হ্যাঁ এস্টিমেটটা এখানে কিন্তু আমাদের এই যে টন এখানে বের হয়ে আসলে টন না এটা কেজি, যদি এই রকম আমাদের থাকে এটা আমাদের টন না এটা কেজি হবে। এটা কীভাবে আমরা করতে পারি, এখানে ফরম্যাট সেল দিয়ে আমরা এটাতে কেজি করে নিতে পারি, এটা টন না এটা কেজি, এখানে এডিট করা যাবে সমস্যা নাই, এখানে যতটুকু আমাদের দরকার ততটুকু আমাদের হবে। তো এটা আমরা কি করলাম যে আমাদের এই ডাটাগুলো জাস্ট ইনপুট দিয়ে দিলাম, এখানে পাইল শু কিন্তু 200 দিছি, আমি কিন্তু 12 ইঞ্চি বাই 4.5 এটা 18 থিকনেস দিলাম, এবং ক্যালকুলেশনটা কিন্তু ওই রকম আমাদের হয়ে গেল আর কি। তো এরপরে আমাদের এই জায়গায় যে আরসিসি কাস্টিংয়ের রেশিও, এই রেশিও চাইলে আমরা দিতে পারি 1, 1.5, 1.5, 3 আমি রেশিও দিতে পারি। রেশিও দিলে আমাদের কতটুকু সিমেন্ট লাগবে সেই সিমেন্ট আমাদের বের হয়ে যাবে। তাহলে আমাদের 200টা পাইলের জন্য এখানে প্রায় 2016 এবং কতটুকু কাস্টিং সব এখানে বের হয়ে গেল। সেই সাথে আমাদের স্টিল কত পার্সেন্ট, রড কত কেজি লাগবে পার, মানে এখানে কি হলো যে প্রতিটা পাইলের জন্য পার আরএফটিতে কত কেজি রড লাগলো সেই জিনিসটাও কিন্তু এখানে বের হয়ে গেল আর কি। এরপরে আমি কিন্তু এইগুলোকে প্রিন্ট করতে পারবো, প্রিন্ট এই যেরকম P1 আমি চাপ দিলে এটা প্রিন্ট হবে, এটা এই যে এই অংশটুকু প্রিন্ট হবে P1, আমি এটাকে সেভ করতে পারবো। আমি দেখেন একটা ফোল্ডারে আমি সবগুলো আমি একটা ফোল্ডারে আমি সেভ দিচ্ছি, এটা আমি একটা ফোল্ডারের নাম দিচ্ছি এটা পিডিএফ নাম দিলাম, পিডিএফ এটার নাম আমি দিচ্ছি 1, সেভ দিয়ে দিলাম। আমাদের একটা সেভ হয়ে গেল পিডিএফ, মানে একটা সেভ আমি দিলাম। এরপরে আমি পরেরটাও সেভ দিয়ে দিব, P2 সেভ দিব, পরেরটা মানে পরের অংশটার সেভ দিব। তো পরের অংশতে আমাদের যদি ডাটা না থাকে তাহলে কিন্তু আমাদের প্রিন্টে শো করবে না। পরের আমি দেখতেছি স্মল ডাটাতে কোনো রডের কোনো ভ্যালুই নাই, কোনো কিছুই নাই, তো আমার মনে হয় না যে এটা প্রিন্টে আমাদের 0 কোনো কিছু নাই, এই জন্য আমাদের নিবে না এটা। তো এরপরে আমি P3তে আমাদের আছে রড আছে, অর্থাৎ এখানে কিছু সত্যও আছে যে আপনার রড যদি থাকে তাহলে প্রিন্ট হবে, বা ভ্যালু যদি না থাকে তাহলে প্রিন্ট করে কি করবো আমি এটা, যেহেতু ওটা আমাদের নাই তার মানে ওটা প্রিন্ট হবে না এটা আর কি। হ্যাঁ এরপরে আমি এটা আমি প্রিন্ট দিচ্ছি, প্রিন্ট মানে সেভ দিচ্ছি, এটা 2 দিলাম, এটাও সেভ হয়ে গেল। তার মানে আমি প্রিকাস্ট ফাইলের যে ইয়েগুলো এটা আমি একটা একটা করে সেভ করে নিচ্ছি আর কি, হ্যাঁ মানে একটা একটা করে ডাটা আমি এটা সেভ করে নিচ্ছি। তাহলে আমি P1 দিছি, P3 দিলাম, এরপরে P4 আমার এক্সট্রা টপ আছে, এক্সট্রা রড আমি ইনপুট দিছি, তার মানে P4 আমার প্রিন্ট করতে হবে। আমি সবগুলোকে প্রিন্ট করে আলাদা আলাদা করে A4 এর সাইজে নিচ্ছি আমি,
মানে আমার যে অংশটুকু দরকার। কিন্তু আমি যখন প্রিন্ট করতেছি, প্রিন্টে আপনারা একটা ব্যাপার একটু লক্ষ্য রাখবেন। দেখেন আমার কিন্তু সাইজ সব সময় আমার কিন্তু শো করতেছে, মানে আমার সাইজগুলো কিন্তু সব সময় এখানে কিন্তু আসতেছে আমার। P3 এটা আমি 3 নাম্বার দিয়ে দিলাম, ওকে দিয়ে দিলাম আমি। অর্থাৎ আমাদের যে অংশটুকু আমাদের প্রিন্ট করা দরকার সে অংশটুকু আমাদের কিন্তু প্রিন্ট আমাদের হচ্ছে। P4 P5 আমি প্রিন্ট দেব। P5 আমাদের হলো শু, মানে আমাদের, অর্থাৎ আপনার যদি সাপোজ কোনোটার যদি পিন করা প্রয়োজন না পড়ে সেটা আপনি পিন দিলেন না, আপনার সাপোজ শুধু আপনি এই যে আরসিটি কাস্টিংটা আপনি দেখাবেন সেটা আপনি প্রিন্ট করতে পারেন। আমি এই যে প্রিকাশ ফাইলের সাইজ সহ এটা নিয়ে নিছি, এটাও প্রিন্ট দিচ্ছি। এটা পেজ নাম্বার 4, এটা আমি সেভ দিয়ে দিলাম, পিডিএফ আকারে সেভ করতেছি। এরপরে P5, এবার P6, আমার P6-এর আন্ডারে এই যে কাস্টিং, তারপরে সিমেন্ট রেশিও, এগুলো সবই আমাদের শো করবে। অর্থাৎ আমাদের যে অংশটুকু দরকার এতটুকু, মানে আমি এখানে কিন্তু শিট অনেক বড়, আমার কিন্তু সব শো করতেছে না। আমার যে ঘর শুধু ভ্যালু দেখেন, আমি কিন্তু একটা শিটে ক্যালকুলেশন করছি, একটা শিটের জন্য যতটুকু আমার এস্টিমেট দরকার এতটুকু আমাদের আছে এখানে। তারপরে P5 এটা আমি সেভ দিয়ে দিলাম। আমাদের এখানে মোটামুটি সেভ আমাদের হয়ে গেল, দরকার নেই। এখন আমি অনলি ক্যালকুলেশন দিয়ে দিচ্ছি। অনলি ক্যালকুলেশন দিয়ে দিলে শুধুমাত্র একটা ঘরই শো করবে, যে ঘরটা আমি শুধুমাত্র হিসাবের জন্য রাখতে চাচ্ছি সেই ঘরটা আমাদের শো করবে এখানে। আর বাদ এই ঘরগুলো দেখেন আমাদের হাইট হয়ে যাচ্ছে, মানে আমাদের ঘর যেটা আছে এটা আমাদের হাইট হয়ে যাচ্ছে। এখন এখানে আমি যখন এস্টিমেট করতেছি তখন আমাদের কয়েকটা বিষয় আছে। প্রথমত অ্যাকচুয়াল প্রিকাশ ফাইলের এস্টিমেট, এটা হলো প্রেজেন্ট মার্কেট প্রাইসে আমাদের সিমেন্ট কতটুকু লাগবে সেটা বের হয়ে গেল। স্যান্ড, লোকাল স্যান্ড এবং সিলেট স্যান্ড কতটুকু লাগবে, মানে আমি চাইলে রেট পরিবর্তন করতে পারবো। সাপোজ আমার সিমেন্ট হলো 550 করে 550 দিয়ে দিলাম, অর্থাৎ কালার ঘরগুলো আমি পরিবর্তন করতে পারবো। আমি চাইলে ওয়েস্টেজ হতে পারবো, যে 5% ওয়েস্টেজ হতে পারে, এইগুলো আমি এখানে সব ডাটা আমি ইনপুট দিতে পারি। এরপরে আমার এই যে স্টোন আমাদের কতটুকু লাগবে, এখানে সব আমাদের কিন্তু কত সেফটি বা কতটুকু লাগবে সব ডাটা এখানে আছে, টোটাল অ্যামাউন্ট কত এত। এরপরে এই প্রিকাশ ফাইলে কোন কোন ডায়া রড ব্যবহার করা হইলো, 10 মিলি রড লাগবে এত কেজি, 12 মিলি লাগবে এত কেজি, 20 মিলি লাগবে এত কেজি, টোটাল এত টন রড, 47.14 টন রড টোটাল। এখানেও দেখেন আমাদের 49.49 টন, কেন এটা 5% ওয়েস্টেজ হচ্ছে এখানে, এখানে ওয়েস্টেজ হয়নি। এটা যদি আমি 0 করে দিই তাহলে এটা 47.14, এখানে 47.14। আর এখানে কনক্রিট রিভার সামারি এই জিনিসটা কি, আমি কিন্তু এটাও প্রিন্ট করতে পারবো, এটাও আমি প্রিন্ট করে নিচ্ছি, এটাও প্রিন্ট করে নিচ্ছি, কারণ এটা খুব গুরুত্বপূর্ণ লাগে, প্রিন্ট মানে ক্লায়েন্টকে জমা দিতে হয়। এটা আমি প্রিন্ট, আমি পেজ আমি এটা সেভ দিয়ে দেবো, এটা আমি 6 নাম্বার দিচ্ছি, আমি এই পেজটাকে সেভ করে নিলাম 6 নাম্বার, ওকে, এটা আমার সেভ হয়ে গেল। এখন আমি যে জিনিসটা এই জায়গাটা মানে বলতে চাচ্ছি যে বিষয়টা, সে বিষয়টা হলো যে এই যে প্রিকাশ পাইল আমার সাপোজ এখানে প্লট আমি দেখালাম, অনেক বড় একটা প্লট, এই প্লটে আমার প্রায় 200 পাইল হবে। এখন কতটুকু এরিয়া আমার হবে আর কি, হ্যাঁ, আমি ধরলাম যে আমার স্টোরি হবে, ধরেন 10 তলা বিল্ডিং হবে, বা আমার আমি ধরলাম যে না আমার 5 তলা বিল্ডিং হবে, ধরেন 5 নট দিলাম, 5 তলা বিল্ডিং। আমি ধরলাম যে আমার পুরো জায়গার এরিয়া একদিকে আমাদের 200 পাইল, তো ধরলাম একদিকে আমাদের 100 ফিট, একদিকে আমাদের 109 ফিট, আমার এটা 0। তাহলে দেখেন এই এরিয়ার ভিতরে পার সেফটি আমাদের কংক্রিট লাগলো 1.65 সেফটি পার সেফটি পড়লো, এবং রড লাগলো 0.86 কেজি, মানে প্রতি স্কোয়ার ফিটে এত কেজি করে রড লাগলো আমার। আমার এই যে টোটাল 47 টন রড, এই রডটা পুরো প্লটের উপর আমার ভাগ হয়ে আমার এতটুকু রড আসলো। তাহলে এই জিনিসটা কিন্তু এখানে নিয়ে আসা হইলো। এরপরে আর কি বিষয় আছে এখানে আমি যদি দেখাই, এখানে আছে প্রিকাস্ট পাইল ম্যাটেরিয়াল অ্যাকচুয়াল কস্ট পিডাব্লিউডির জন্য, শুধু পিডাব্লিউডির জন্য তাদের ডাটাগুলো আছে, যে কস্ট অফ কংক্রিট কত সেফটি এত সেফটি, প্লেসিংয়ের জন্য এত সেফটি, শাটারিংয়ের জন্য এতটুকু, কস্ট অফ বেড এতটুকু, আমার পাইলের শু এত কেজি, রিভার রড আমাদের এতটুকু, মানে 47.14 টন। এখন এখানে রেটগুলো পিডাব্লিউডি থেকে নেওয়া ফিক্সড। এখন এই হিসাব করে আপনি চাইলে এটা পরিবর্তন করতে পারবেন, কিন্তু এইখানে আপনি এত লক্ষ টাকা লাগবে, মানে পিডাব্লিউডি তাদের অ্যাকচুয়াল হিসেবে আপনি যদি করতে চান এত। এখন এই রেটের ভিতরে কী কী ধরা আছে, পিডাব্লিউডিতে তাদের যে রেট সেই রেটে এখানে বসে দেওয়া, চাইলে এগুলো পরিবর্তন করা যাবে। এরপরে প্রিকাশ ফাইল যে ড্রাইভ করবে বা পিআইটি টেস্ট লোড টেস্ট করবে, সেই লোড টেস্টের জন্য কত টাকা কস্ট হতে পারে সেটাও এখানে দেওয়া আছে, চাইলে এটা আপনি করতে পারেন। এরপর আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার দেওয়া আছে, প্রিকাশ ফাইল এস্টিমেট ইঞ্চি ম্যান পাওয়ার অ্যানালাইসিস, অর্থাৎ আপনার এই প্রিকাশ ফাইল করতে আপনার কতদিন টাইম লাগবে এবং কতদিন আপনি শেষ করবেন,
সেটাও এটা আপনি করার সুযোগ আছে এখানে আর কি, হ্যাঁ। আপনি সেটাও আপনি ইভেন এখানে আপনি তাদের একটা অ্যামাউন্ট ধরেও সেটার আপনি ক্যালকুলেশন এখানে করতে পারেন। এই জিনিসটা করা আছে। তাহলে এখানে কয়টা জিনিস আমরা পেলাম? একটা জিনিস পেলাম যে বর্তমান মাঝের, তাহলে আমাদের এই প্রিকাশ পাইলে আমরা কি কি বিষয় পেলাম, যে বর্তমান বাজার দর হিসেবে আমার এখানে ম্যাটেরিয়ালস খরচ কত পড়বে, এবং রডটা আমি মানে এখানে যতগুলো পাইল থাক না কেন স্পেসিফিকভাবে দেখতে পাচ্ছি যে কোন ডায়ার কত কেজি রড লাগবে। এরপরে কংক্রিট রিভার সামারি, যে এই প্লট এরিয়াতে পার সেফটিতে পার স্কোয়ার ফিটে কত সেফটি কংক্রিট লাগতেছে, পার স্কোয়ার ফিটে কত কেজি রড লাগতেছে। আর বিষয় কি দেখলাম, 3 নাম্বার বিষয়টা হলো যে এখানে পিডাব্লিউডি হিসেবে কতটুকু ম্যাটেরিয়াল কস্ট তাদের হিসেবে লাগবে এইটা, এবং এই প্রিকাশ পাইল ড্রাইভিং করতে কত কস্ট এইটা। এরপরে আরেকটা বিষয় অ্যাড করা হয়েছে যে প্রিকাশ পাইলে ম্যান পাওয়ার অ্যানালাইসিস কেমন, প্রতিটা শিটেই এই ডিটেলসগুলো দিয়ে দেওয়া আছে, কারণ যার যে জিনিসটা লাগবে এখান থেকে সে ফাইন্ড আউট করে নিতে পারে। এখন আর একটা ব্যাপার কি, আমি এখানে দেখেন সেভ দিলাম, এখানে আমি সেভ দিচ্ছি, মানে আমার ফাইলে কাজ তো শেষ, এখন আমার তো সেভ দিতে হবে, কারণ আমার যে কোনো সময় এটা মানে কারেন্ট বিদ্যুৎ বা যেতে পারে, বা কাজ করতে করতে আমার তো সেভের প্রয়োজন আছে, সেই জন্য আমি এটাকে সেভ দিয়ে দিলাম। তো এখানে আমি যখন সেভ দিচ্ছি, এই সেভ দিলে সেভের আমার কিন্তু ধরেন অটোমেটিক ডাটা এখানে কিন্তু সেভে আমার কিন্তু আপডেট হয়ে যায়। দেখেন আমি এই যে লাস্ট 13 তারিখ, আজকে 13 তারিখ, আমি কয়টার সময় সেভ দিলাম সেই জিনিসটা এখানে শো করবে আর কি। তো এই হলো আমাদের হিসাব মোটামুটি। এখানে প্রতিটা শিট এখানে যেরকম প্রিকাশ পাইলে আমি, এটা তো আমি করলাম ইঞ্চির জন্য, আমার যদি ড্রয়িং মিটার মিলিমিটার হয় তাহলে আমি যে এটার উপর ক্লিক করে এটার উপর চাপ দিচ্ছি। এখন এখান থেকে আমি চাপ এটার উপর দিলাম, তারপরে সেম একই রকম মিটার মিলিমিটারের জন্য আমি এই একই রকম প্রসেসে আমি ডাটা আমি এখানে বসে দিতে পারি। আমি যে কয়টা ঘর করব সেই কয়টা ঘর থাকবে, বাদ বাকি ঘরগুলো ডিলেট হয়ে যাবে। ডিলেট বলতে হাইড হয়ে যাবে। আমি যদি এই ঘরগুলো আবার আনতে চাই, টোটাল চাপ দিলে আবার সম্পূর্ণ ঘর চলে আসবে। এখন আমি কাজ করতে করতে আমি যদি মিনিমাইজ, এখানেও মিনিমাইজ করতে পারি, এখানেও মিনিমাইজ করার সুযোগ আছে। তো এই হলো আমাদের শীটের হিসাব। এটা খুব সহজভাবে আমি তো দেখালাম, এই জন্য দেখেন আমি শুধু এই ঘরগুলো যখন ইনপুট দিছি, খালি চোখের পলকে ইনপুট দিছি, আমার বেশি সময় লাগে না। আমি এখানে ডিটেলস বিস্তারিত বললাম, এই জন্য সময় লেগে গেল। তো ঠিক আছে, ইনশাল্লাহ যাদের এই শীট প্রয়োজন বা এই ফাইল আপনারা নেবেন, তারা আমার সাথে যোগাযোগ করবেন। হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া আছে, অবশ্যই পেইড ফাইল এটা। আর এই ফাইলটা কীভাবে অ্যাক্টিভ করতে হয় তার ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আছে, আপনারা আগের ভিডিও দেখলেই দেখতে পাবেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। এই পর্যন্ত, ইনশাল্লাহ নেক্সট আবার ভিডিও নিয়ে আসবো। প্রতিটা শীটেরই আস্তে আস্তে করে প্রতিদিন ভিডিও আমি আপলোড দিয়ে থাকবো ইনশাল্লাহ। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।